হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট শুরু করব। ওকে, প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ। প্লান্ট ফিজিওলজির মধ্যে এই পার্টটা পড়বে, এই চ্যাপ্টারটা পড়বে। আমরা একটু নিট বেস করে পড়বো, মানে এনসিইআরটি বেস করে পড়বো, তার বাইরেও পড়বো। বোর্ডে কি ধরনের প্রশ্ন আসবে সেগুলো আমি বলবো। আমাদের নিটের যে বোটানি পোর্শনের যে 45 কোয়েশ্চেন্স, 45টা যে কোয়েশ্চেন, তার মধ্যে মোটামুটি ধরে রাখো 8 থেকে 10টা কিন্তু প্লান্ট ফিজিওলজি এই পার্ট থেকে আসে। তার মধ্যে দুটোর মতো কোয়েশ্চেন, দুটো বা তিনটে ম্যাক্সিমাম এই প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর মিনারেল নিউট্রিশন, এই দুটো চ্যাপ্টার থেকে দুটো বা তিনটে কোয়েশ্চেন মোট থাকতে পারে। ঠিক আছে, তো এই প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা আমাদের নিটের জন্য অবশ্যই পড়তে হবে। তবে এই চ্যাপ্টারটাকে আমরা তিনটে পার্টে ভাগ করে পড়তে পারি। আমরা এই চ্যাপ্টারটাতে তিনটে পার্টে ভাগ করে পড়তে পারি। প্রথম পার্টটা আমরা পড়বো হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সম্বন্ধে, প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপরে সেকেন্ড পার্টটায় আমরা পড়বো হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস, মানে প্ল্যান্ট হরমোন সম্বন্ধে পড়বো, উদ্ভিদ হরমোন যেগুলো। তাহলে প্রথম পার্টটায় আমরা বৃদ্ধি ও বিকাশ মানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে পড়বো উদ্ভিদের। তারপরটাতে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মানে উদ্ভিদ হরমোন নিয়ে পড়বো। আর থার্ড পার্টে আমরা কয়েকটা টুকরো টুকরো জিনিস, কয়েকটা ছোট ছোট জিনিস সম্বন্ধে পড়বো। কি কি? একটা হচ্ছে ফটো পিরিয়ডিজম, তারপরে আমরা পড়বো ভার্নালাইজেশন এবং পড়বো সিড ডরম্যান্সি। ওকে, সিড ডরম্যান্সি। তাহলে এই চ্যাপ্টারটাকে আমরা এরকম তিনটে ভাগে ভাগ করে পড়ার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা শুরু করব গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই পার্টটা নিয়ে। ঠিক আছে, ওকে, এবারে তাহলে আমরা শুরু করি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ বা বৃদ্ধি কাকে বলবো? Growth can be defined as an irreversible permanent increase in size of an organ or its parts or even of an individual cell. তাহলে বৃদ্ধি মানে কি? বৃদ্ধি মানে irreversible permanent increase, এটা কিন্তু পরিবর্তন করা যাবে না, অপরিবর্তনীয় কিন্তু ইনক্রিজ মানে বৃদ্ধি পেতে হবে। কিসে? কোনো অর্গানে, কোনো দেহের গঠন, দেহের কোনো অঙ্গে, ধরো উদ্ভিদ নিয়ে কথা বলছি, তার মূল বা কাণ্ড ধরো দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে, বা তার পার্ট কোনো কাণ্ডের ধরো শাখা বৃদ্ধি পাচ্ছে, বা পাতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অর ইভেন অ্যান ইন্ডিভিজুয়াল সেল, ধরো সেলের মধ্যে সাইটোপ্লাজমের পরিমাণ বা প্রোটোপ্লাজমের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, মানে সেলটা লম্বায় বা চওড়ায় বা আয়তনে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কোষের বৃদ্ধি বা অঙ্গের বৃদ্ধি বা সামগ্রিকভাবে দেহের যে অপরিবর্তনীয় যে বৃদ্ধিটা হবে তাকে কিন্তু আমরা গ্রোথ বলবো। তাই ইররিভার্সিবল, এই পয়েন্ট, এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইররিভার্সিবল ইনক্রিজ। কেন? ধর একটা স্পঞ্জকে আমরা জলে চোবালাম, স্পঞ্জটা কিন্তু ওয়েট বেড়ে গেল, তাই না? জলকেও শুষে নিল, তাহলে তাকে কি আমি স্পঞ্জের বৃদ্ধি বলবো? না, কারণ আবার শুকিয়ে নিলে জলটা উবে যাবে, তখন কিন্তু স্পঞ্জটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে ওটা কিন্তু ইররিভার্সিবল ইনক্রিজ হলো না, ওটা রিভার্সিবল ইনক্রিজ হলো, তাহলে তাকে কিন্তু আমরা গ্রোথ বলবো না। বা ধরো আমরা যে গার্ড সেল, মনে আছে গার্ড সেলের সেই পটাশিয়াম ম্যালেট থিওরি, গার্ড সেলের ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ গার্ড সেল, তাহলে ও কি হয়? পার্শ্ববর্তী সেল থেকে এর মধ্যে জল প্রবেশ করে, ও কিন্তু ফুলে ফেপে ওঠে, টার্জিড হয়ে ওঠে। তাহলে এই যে গার্ড সেল যে পার্শ্ববর্তী কোষ থেকে সাবসিডিয়ারি সেল থেকে জল প্রবেশ করার জন্য ফুলে ওঠে, রক্ষী কোষ ফুলে ওঠে এবং এই স্টোমাটা ওপেন হয়, তাহলে এক্ষেত্রে তো ও সাইজে বড় হলো, তাহলে তাকে কি আমরা গ্রোথ বলবো? না, কারণ কিছুক্ষণ পর কিন্তু ওই জল আবার বেরিয়ে যায়, ও কিন্তু আগের অবস্থায় ফিরে আসে। ফলে এই গার্ড সেলের যে মোটা হওয়া, সরু হওয়া, বা স্পঞ্জ যে জল শোষণ করছে আবার জল ছেড়ে দিচ্ছে, এগুলোকে কিন্তু আমরা কখনোই গ্রোথ বলবো না, কারণ ওগুলো কিন্তু রিভার্সেবল, এগুলো ইররিভার্সেবল নয়। বোঝা গেছে তাহলে গ্রোথ কাকে বলে? চলে আসি ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট কাকে বলবো? ডেভেলপমেন্ট ইজ দ্য সাম অফ টু প্রসেস, দুটো জিনিসের মোট যোগফল। কোন কোন জিনিস? একটা হচ্ছে গ্রোথ, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে গ্রোথ কাকে বলে আমরা বুঝে গেলাম। ডিফারেন্সিয়েশন ব্যাপারটা কি? ডিফারেন্সিয়েশনের বাংলা কি? ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে বিভেদন। বিভেদন মানে ধরো একটা, ধরো মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট ফিউজ করে কি হয়? মেল গ্যামেট ফিমেল গ্যামেট ফিউজ করে জাইগোট হয়।
জাইগোট হচ্ছে একটা ডিপ্লয়েড সেল, জাইগোট একটা ডিপ্লয়েড সেল। এবার এই জাইগোট থেকেই 1 থেকে 2টো সেল, 2 থেকে 4টে সেল, 4 থেকে 8টা, 8 থেকে 16টা, এরকম করতে করতে আলটিমেটলি প্ল্যান্ট বডি তৈরি হয়। একটা প্ল্যান্ট বডি ধরো তৈরি হচ্ছে, ধরো তার সামনের দিকে এখানে এপিকাল মেরিস্টেম আছে, কাণ্ডের সামনের দিকে এপিকাল মেরিস্টেম, এপিকাল মেরিস্টেম মানে অগ্রস্থ ভাজক কলা। অগ্রস্থ ভাজক কলার কোষগুলো সমানে বিভাজিত হচ্ছে এবং কাণ্ডটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে। এবারে এই যে ভাজক কলার কোষগুলো, এই ভাজক কলার কোষগুলো একটা সময় আসে যখন এই ভাজক কলা কোষগুলো আস্তে আস্তে তার কোষ বিভাজনের ক্ষমতা হারিয়ে ফেলে এবং স্পেসিফাইড হয়ে যায়। মানে প্রথমে আমি বরং উদ্ভিদ না বলে মানুষ নিয়ে কথা বলি। আমাদেরও সৃষ্টি হয়েছে একটা মাত্র কোষ বা জাইগোট থেকে। সেই জাইগোট থেকে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা হতে হতে আলটিমেটলি এমব্রায়ো তৈরি হয়েছিল, যেটা আজকে বর্তমানে আমরা। কিন্তু সেই একটা জাইগোট থেকে বর্তমানে আমাদের দেহে যে কোটি কোটি কোষ আছে, সেই কোটি কোটি কোষের উৎপত্তি কিন্তু একমাত্র এই জাইগোট থেকেই হয়েছে। কিন্তু পার্থক্য কি? আমাদের ধরো একটা নার্ভ সেল, সেই নার্ভ সেলটা কি আমাদের দেহের অন্য যে কোনো কোষ তৈরি করতে পারবে? আর না, তার কিন্তু সেই ক্ষমতা আর নেই। কেন? কারণ নার্ভ সেলটা একদম স্পেসিফাইড হয়ে গেছে, সে কার্যগতভাবে একেবারে মানে নির্দিষ্ট হয়ে গেছে, সে এবারে এই কাজটাই করবে, এর কিন্তু আর পরিবর্তন সম্ভব নয়। তার মানে জাইগোট সেল থেকে বিভাজিত হতে হতে একটা সময় এসছে যখন আমাদের দেহে ধরো ব্লাড সেল তৈরি হয়েছে, আমাদের দেহে এপিথেলিয়াল সেল তৈরি হয়েছে, আমাদের দেহে রড সেল তৈরি হয়েছে, কোন সেল তৈরি হয়েছে, আলফা সেল, বিটা সেল, লিভারের সেল, নিউরন, এই যে বিভিন্ন রকম স্পেসিফিক ফাংশন যুক্ত সেলে সেল যে এই রূপান্তরটা, এটি আমরা বলি বিভেদন বা ডিফারেন্সিয়েশন। মানে সেলগুলো কার্যগতভাবে একেবারে স্থায়ী হয়ে গেল, যে ও এবার থেকে ওই কাজটাই করবে, একে বলা হয় ডিফারেন্সিয়েশন। তাহলে উদ্ভিদের বৃদ্ধির সময় এপিকাল মেরিস্টেম বা অগ্রস্থ ভাজক কলার কোষ থেকে আলটিমেটলি, মানে ভাজক কলাই বলি আমরা, এখন আর অগ্রস্থ পার্শ্বস্থ বলছি না, ভাজক কলার কোষ থেকেই তো স্থায়ী কলা তৈরি হয়। তাহলে ধরো কিছু কিছু ভাজক কলার কোষ সে স্পেসিফিক, সে ধরো সেখান থেকে তৈরি করলো প্যারেনকাইমা। ওকে, প্যারেনকাইমা আমরা নিশ্চয়ই জানি এক ধরনের স্থায়ী কলা। প্যারেনকাইমা ধরো প্যালিসেড প্যারেনকাইমায় রূপান্তরিত হলো, তার মানে এই সেলগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্টিড তৈরি হতে শুরু করলো এবং এরা কোন ফাংশনের জন্য এরা ফিক্সড হয়ে গেল? এরা কিন্তু ফটোসিনথেসিস করার জন্য, ফটোসিনথেসিস করার জন্য ফাংশনালি কিন্তু এরা ফিক্সড হয়ে গেল, যে এই প্যালিসেড প্যারেনকাইমা বা স্পঞ্জি প্যারেনকাইমা সেলগুলো এবার থেকে সালোক সংশ্লেষ করবে। তাহলে এই সেল থেকেই, তাহলে এই মেরিস্টেম্যাটিক সেলগুলো ডিফারেন্সিয়েশন হয়ে গেল, বিভেদন হয়ে গেল। ডিফারেন্সিয়েশনের আবার বিভিন্ন রকমের ভাগ আছে, ডি ডিফারেন্সিয়েশন, রিডিফারেন্সিয়েশন, আমি এই পার্টটা নিয়ে পরে আবার আসবো, এই চ্যাপ্টারে আছে। তাহলে ডেভেলপমেন্ট মানে হচ্ছে, ডেভেলপমেন্ট ইজ দ্য সাম অফ টু প্রসেস, কি কি? গ্রোথ এবং ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাহলে একটা জাইগোট থেকে একটা পূর্ণাঙ্গ যে গাছ বা উদ্ভিদ তৈরি হলো, তার মধ্যে অবশ্যই গ্রোথ হয়েছে এবং গাছের মধ্যে বিভিন্ন রকমের সেল আছে, বিভিন্ন রকমের টিস্যু আছে। ধরো প্যালিসেড প্যারেনকাইমা বললাম, স্পঞ্জি প্যারেনকাইমা বললাম, ধরো ট্র্যাকিড, ট্র্যাকিয়া, তাই না, জাইলেম প্যারেনকাইমাতে বিভিন্ন রকমের যে স্পেসিফাইড সেল বা স্পেসিফাইড টিস্যু স্পেসিফিক ফাংশন করার জন্য এই যে রূপান্তরটা হয়েছে, একে বলা হয় ডিফারেন্সিয়েশন বা বিভেদন। তাহলে বৃদ্ধি এবং বিভেদন মিলিতভাবে যে সামগ্রিক ঘটনাটা, তাকে আমরা বলবো ডেভেলপমেন্ট। ক্লিয়ার? তাহলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সম্বন্ধে বুঝে গেছো? আচ্ছা, আমরা এবারে ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স অফ গ্রোথ দেখি, মানে বৃদ্ধির বৈশিষ্ট্য দেখি। আমরা গ্রোথ যে লিভিং অর্গানিজমদের একটা ক্যারেক্টার, এটা কিন্তু প্রথম চ্যাপ্টার বা লিভিং ওয়ার্ল্ডেই আমরা পড়েছি। তো গ্রোথের কয়েকটা কমন ফিচার আছে। কি? একটা হচ্ছে যে গ্রোথের জন্য, বৃদ্ধির জন্য অবশ্যই মেটাবলিজম হতে হবে, এবং মেটাবলিজম আমরা জানি দু রকমের হয়, অ্যানাবলিজম বা উপচিতিমূলক বিপাক এবং ক্যাটাবলিজম বা অপচিতিমূলক বিপাক। তাহলে যদি বৃদ্ধি বা গ্রোথ হতে হয়, অবশ্যই কিন্তু উপচিতিমূলক বিপাক ক্রিয়ার হার কিন্তু অপচিতিমূলক বিপাক ক্রিয়ার হারের থেকে বেশি হতে হবে। যেমন উপচিতিমূলক বা অ্যানাবলিজম মানে কি? এক্সাম্পল কি? সালোক সংশ্লেষ। ক্যাটাবলিজমের এক্সাম্পল কি? রেসপিরেশন বা শ্বসন। তাহলে যদি রেসপিরেশন বেশি হয়, ফটোসিনথেসিস কম হয়, সেক্ষেত্রে কি গ্রোথ হবে? হবে না, অপোজিট, তাই না? তাহলে ফটোসিনথেসিস বেশি হতে হবে, রেসপিরেশন তার তুলনায় কম হতে হবে, তবে তো তার ওয়েট বাড়বে বা গ্রোথ হবে। সেকেন্ড পয়েন্টটা আমি গ্রোথের ডেফিনিশন বলার সময় বলছি ইররিভার্সিবল, অপরিবর্তনীয়, অপোজিটটা কিন্তু হতে পারবে না। যেমন আমি স্পঞ্জের যে এক্সাম্পলটা দিলাম বা গার্ড সেলের যে জল শোষণ করে ফুলে ওঠার ঘটনাটা বললাম, সেগুলো কিন্তু কখনোই গ্রোথ নয়, কারণ সেগুলো কিন্তু রিভার্সেবল। এটা কিন্তু অবশ্যই ইররিভার্সিবল হতে হবে। নেক্সট, গ্রোথ ক্যান বি মেজারেবল, গ্রোথকে কিন্তু পরিমাপ করা সম্ভব।
তার বিভিন্ন প্যারামিটার হতে পারে। যেমন আমরা ইনক্রিজ ইন ফ্রেশ ওয়েটের বৃদ্ধি দিয়ে মাপতে পারি, ড্রাই ওয়েটের বৃদ্ধি দিয়ে মাপতে পারি, লেন্থ দিয়ে মাপতে পারি। লেন্থ দিয়ে কিভাবে মাপবো? ধরো পোলেন টিউব নিশ্চয়ই জানো, ধরো পোলেন গ্রেন থেকে পোলেন টিউব নির্গত হয়, তাহলে এই পোলেন টিউব যে নির্গত হয়, এই পোলেন টিউবটা সময়ের সাথে সাথে কিন্তু লম্বায় বৃদ্ধি পায়। তাহলে এই পোলেন টিউবের লেন্থ মেজার করে তার পোলেন টিউবের বৃদ্ধি আমরা মাপতে পারি। তাহলে লেন্থের মাধ্যমে মাপা সম্ভব। এরিয়া দিয়ে কিভাবে মাপবো? ধরো পাতা, একটা কচি পাতার যেরকম সাইজ হবে, আমরা যদি কয়েকদিন পর দেখি এর সাইজ নিশ্চয়ই অনেক বড় হবে, তাহলে পাতার ক্ষেত্রে কিন্তু আমরা এরিয়া দিয়ে, লিফ এরিয়া দিয়ে তার গ্রোথটা মাপতে পারি। ভলিউম মানে আয়তন দিয়ে সেলের আয়তন। যেমন ধরো ওয়াটারমেলন মানে তরমুজের কিন্তু এক একটা কোষ প্রায় তার ইনিশিয়াল অবস্থা তার যা সাইজ থাকে তার কিন্তু ম্যাচুরেশনে তার সাইজ কিন্তু তার ইনিশিয়ালের থেকে প্রায় 3.5 লক্ষ গুণ বাড়তে পারে। ফলে ভলিউম দিয়ে, সেল ভলিউম দিয়েও কিন্তু আমরা মাপতে পারি গ্রোথ। আর কি দিয়ে মাপতে পারি? ধরো সেল নাম্বার, কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই সংখ্যা দিয়েও কিন্তু আমরা গ্রোথ মাপতে পারি। ঠিক যেমন ধরো ভুট্টার যে এপিক্যাল মেরিস্টেম, ভুট্টার এপিক্যাল মেরিস্টেমের সেল কিন্তু এক একটা সেল কিন্তু এক ঘন্টায় প্রায় 17,000 18,000 সেল তৈরি করতে পারে। ফলে সেল নাম্বার কিন্তু খুব দ্রুত সেক্ষেত্রে ইনক্রিজড হয়। ঠিক আছে, তাহলে গ্রোথ ইজ মেজারেবল এবং গ্রোথকে আমরা এই নিম্নলিখিত প্যারামিটার গুলোর মাধ্যমে কিন্তু সহজেই মেজার করতে পারি। এই চ্যাপ্টারটা যেহেতু প্লান্ট গ্রোথ নিয়ে, তো এই যে ক্যারেক্টার গুলো আমি বললাম এগুলো মোটামুটি যে কোনো গ্রোথের ক্ষেত্রে, প্লান্ট গ্রোথ হোক অ্যানিমাল গ্রোথ হোক, সবার ক্ষেত্রে কমন ফিচার। এবারে আমরা কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে ফিরবো যেগুলো আমরা উদ্ভিদের যে গ্রোথ বা প্লান্ট গ্রোথ সেগুলোর ক্ষেত্রে স্পষ্টভাবে লক্ষ্য করব। ওকে, এবার তাহলে আমরা কয়েকটা প্লান্ট গ্রোথের ক্যারেক্টারিস্টিক ফিচার দেখি বা বৈশিষ্ট্য দেখি। প্রথমটা হচ্ছে ওপেন টাইপ অফ গ্রোথ। ওপেন টাইপ অফ গ্রোথ মানে এদের আনলিমিটেড গ্রোথ ক্যাপাসিটি থাকে উদ্ভিদের, তাই না? সারা জীবন কিন্তু এদের বৃদ্ধি করতে পারে। কেন? কারণ এদের থাকে মেরিস্টেম্যাটিক টিস্যু। মেরিস্টেম কিন্তু কাণ্ড মূলের অগ্রভাগে বা পাশে, মানে এপিক্যাল মেরিস্টেম হোক বা ল্যাটেরাল মেরিস্টেম হোক বা ইন্টারক্যালারি মেরিস্টেম হোক, মেরিস্টেম গুলো থাকার ফলে কি হয়, এদের কিন্তু গ্রোথটা লিমিটেড না, আনলিমিটেড। ফলে কি আমরা ওপেন গ্রোথ বলবো, মানে নিউ সেলস আর অ্যাডেড থ্রু আউট দ্য লাইফ। সারা জীবন ধরেই কিন্তু এদের দেহে নতুন নতুন কোষ সৃষ্টি হতে থাকবে। ওপেন হওয়ার ফলেই আমরা মেইনলি বলতে পারি যে প্লান্ট গ্রোথ ইজ জেনারেলি ইনডিটারমিনেট, মানে অনির্দিষ্ট বৃদ্ধি হবে। ইনডিটারমিনেট প্রাণীদের ক্ষেত্রে কিন্তু ডিটারমিনেট, এটা নির্দিষ্ট সাইজ অবধি বৃদ্ধি হবে, সেটা ওভারঅল অ্যানিমাল সাইজই হোক বা অর্গানের সাইজ হোক। ধরো হার্টের একটা নির্দিষ্ট সাইজ আছে, লিভারের নির্দিষ্ট সাইজ আছে, ব্রেনের নির্দিষ্ট সাইজ আছে, এটা ফিক্সড মোটামুটি। তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু ডিটারমিনেট গ্রোথ, কিন্তু প্লান্টের ক্ষেত্রে যদি আমরা প্লান্টের ওভারঅল গ্রোথ বলি সেটা কিন্তু ইনডিটারমিনেট। কিন্তু আমরা যদি প্লান্টের কোনো স্পেসিফিক পার্ট, ধরো আম গাছের পাতা নিয়ে কথা বলছি, তো আম পাতার নির্দিষ্ট একটা সাইজ আছে, তার বেশি কিন্তু ধরো আম পাতা কি কখনো কলা পাতার মতো অত বড় হয়ে যাবে? হবে না। ফলে স্পেসিফিক অর্গানের সাইজটাকে আমরা ডিটারমিনেট বলতে পারি, কিন্তু ওভারঅল প্লান্টের গ্রোথটাকে কিন্তু আমরা বলবো ইনডিটারমিনেট। তাহলে ওপেন ইনডিটারমিনেট ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেছে, ইন্টারলিঙ্কড ব্যাপার, অলমোস্ট সেম ব্যাপার। লোকালাইজড, প্লান্ট গ্রোথ থেকে কেন লোকালাইজড বলা হচ্ছে? কারণ প্লান্ট গ্রোথে ধরো এই একটা প্লান্ট, তার এখানে থাকবে এপিক্যাল মেরিস্টেম সেলগুলো, তাই না? সাইডে কি থাকবে? ল্যাটেরাল মেরিস্টেম। আর এখানে কি থাকবে? ইন্টারক্যালারি মেরিস্টেম। তাহলে এই মেরিস্টেম্যাটিক সেলগুলো প্লান্টের যে যে পোরশনে আছে, এই মেরিস্টেম্যাটিক সেলগুলো যে যে পোরশনে আছে তারাই কিন্তু প্লান্টের গ্রোথে হেল্প করবে, তাই না? এপিক্যাল মেরিস্টেম জন্য লম্বায় বৃদ্ধি পাবে, ইন্টারক্যালারি মেরিস্টেমের জন্য লম্বায়, তাই না, লেন্থে বৃদ্ধি পাবে, ল্যাটেরাল মেরিস্টেমের জন্য প্রস্থে, গার্থ বৃদ্ধি পাবে, তাই তো, ইনক্রিজিং গার্থ। তাহলে লোকালাইজ মানে যেখানে যেখানে এপিক্যাল মেরিস্টেম্যাটিক টিস্যু থাকবে, যেখানে যেখানে মেরিস্টেম বা মেরিস্টেম্যাটিক টিস্যু থাকবে, সেই রিজিয়ন গুলোতেই কিন্তু আমরা প্লান্ট গ্রোথ দেখবো। ফলে প্লান্ট গ্রোথটাকে কিন্তু আমরা লোকালাইজড বলতে পারি। নেক্সট, ডিফারেন্সিয়েশন ইজ অলসো ওপেন। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ডিফারেন্সিয়েশন ইজ অলসো ওপেন। আমি ডিফারেন্সিয়েশন বা বিভেদন মানে বলে দিয়েছি। ধরো এই একটা এপিক্যাল মেরিস্টেমের সেলগুলো এখানে আছে, এপিক্যাল মেরিস্টেমের সেলগুলো আমরা জানি যে এপিক্যাল মেরিস্টেমের সেলগুলো হচ্ছে টোটিপোটেন্ট সেল। শুধুমাত্র এপিক্যাল মেরিস্টেম নয়, ল্যাটেরাল মেরিস্টেম হোক বা ইন্টারক্যালারি মেরিস্টেম হোক, এই মেরিস্টেম্যাটিক সেলগুলো টোটিপোটেন্ট সেল। টোটিপোটেন্ট মানে টোটাল পোটেন্সি আছে, কমপ্লিট, পুরো আর কি কমপ্লিট প্লান্ট বডি তৈরি করার ক্ষমতা কিন্তু এই সেলগুলোর আছে। কিন্তু ধরো এই এপিক্যাল মেরিস্টেমে যখন সেলগুলো আছে,
এই রিজিয়নে কি তৈরি হবে, ধরো লিফ প্রাইমর্ডিয়া তৈরি হচ্ছে, লিফ প্রাইমর্ডিয়া, সেখান থেকে আলটিমেটলি ধরো লিফ তৈরি হচ্ছে, তাই না। ধরো ইন্টারক্যালারি মেরিস্টেম যেখানে আছে সেখান থেকে ব্রাঞ্চেস তৈরি হচ্ছে, তাহলে এরা নির্দিষ্ট স্পেসিফিক কাজ করছে। কিন্তু যদি আমরা এখান থেকে একটা এপিক্যাল মেরিস্টেমের সেলকে বার করে এনে ল্যাবের মধ্যে পেট্রি ডিশের মধ্যে কালচার করাই, আমরা কিন্তু সেখান থেকে সম্পূর্ণ একটা প্লান্ট বডি তৈরি করতে সক্ষম হব। তার মানে এই যে সেলগুলো, এই সেলগুলো যখন প্লান্ট বডিতে থাকে তখন তারা যে লোকেশনে আছে সেই লোকেশন অনুযায়ী তারা ডিফারেন্সিয়েট করছে, কেউ পাতা তৈরি করছে, কেউ শাখা তৈরি করছে, কেউ ফুল তৈরি করছে, তাই না। কিন্তু এদেরকে যদি আমি ল্যাবে বা কালচার মিডিয়ামে কালচার করাই তখন কিন্তু এখান থেকে আমি সম্পূর্ণ উদ্ভিদ দেহ বা প্লান্ট বডি তৈরি করতে পারি। তার মানে এই সেলগুলো কিন্তু তাদের যে ডিফারেন্সিয়েশন সেটা কিন্তু ওপেন। তার মানে এই সেলগুলো টোটিপোটেন্ট হওয়ায় কিন্তু আমরা এখান থেকে যে কোনো অর্গ্যান বা যে কোনো কমপ্লিট প্লান্ট বডি কিন্তু এই মেরিস্টেম্যাটিক সেলগুলো থেকে তার তৈরি করা সম্ভব। আমাদের নিয়ে যদি কথা বলি, আমাদের ধরো বোন ম্যারোতে থাকে না স্টেম সেল, বোন ম্যারো, বোন ম্যারোর সেল কি টোটিপোটেন্ট সেল? বোন ম্যারো থেকে সেল নিয়ে কি একটা সম্পূর্ণ মানুষ তৈরি করা যাবে? আনসার হচ্ছে না। আমাদের কিন্তু বোন ম্যারো সেলের এত ক্ষমতা নেই। যদি বলা হয় মানুষের ক্ষেত্রে টোটিপোটেন্ট সেল কোনটা, মানুষের ক্ষেত্রে টোটিপোটেন্ট সেল কিন্তু একমাত্র জাইগোট। তার মানে যে স্পার্ম এবং ওভাম মিট করে যে জাইগোট তৈরি হয়েছিল সেই জাইগোটটাই কিন্তু টোটিপোটেন্ট সেল, কারণ এই জাইগোট থেকেই কমপ্লিট হিউম্যান বডি তৈরি হয়। যত দিন যায় জাইগোট থেকে ডিভিশনের মাধ্যমে যত অ্যাডভান্স স্টেজ হয় তত কিন্তু সেই সেল তার বিভেদনের ক্ষমতা আস্তে আস্তে হারাতে থাকে, ফলে আর টোটিপোটেন্ট থাকে না, সেখান থেকে আস্তে আস্তে কমতে থাকে তার ক্ষমতা। ওকে, প্লিউরিপোটেন্ট, মাল্টিপোটেন্ট, অলিগোপোটেন্ট, ইউনিপোটেন্ট, এরকম কিন্তু তার পোটেন্সি আস্তে আস্তে কমতে থাকে। তো আমরা যদি বোন ম্যারোর সেল নিয়ে কথা বলি, বোন ম্যারো কিন্তু শুধুমাত্র বিভিন্ন ধরনের আমাদের রক্তকণিকা বা ব্লাড সেল তৈরি করতে পারবে, ফলে তার ক্ষমতাকে আমরা কখনোই কিন্তু টোটিপোটেন্সি বলবো না, তাকে আমরা অলিগোপোটেন্সি বলতে পারি। মানে কয়েক ধরনের সেল তৈরি করতে পারছে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, কয়েক ধরনের সেল তৈরি করতে পারছে। বোঝা গেছে? তাহলে উদ্ভিদের ক্ষেত্রে সেলগুলোর ডিফারেন্সিয়েশনটাও ওপেন, অর্থাৎ এই সেলগুলোকে কিন্তু আমি যদি ট্রাই করি, মানে সেরকমভাবে ল্যাবের মধ্যে চেষ্টা করি, আমি কিন্তু এখান থেকে সম্পূর্ণ প্লান্ট বডি তৈরি করতে পারবো। তার মানে ওর ডিফারেন্সিয়েশনটা কিন্তু এর ব্লক হয়ে যায়নি, এই সেলগুলো টোটিপোটেন্ট। তাহলে প্লান্ট সেলের বৈশিষ্ট্যগুলো বোঝা গেছে। আচ্ছা, এবার আমরা ফেজেস অফ প্লান্ট গ্রোথ দেখি, উদ্ভিদের বৃদ্ধির বিভিন্ন দশা। আমরা প্লান্ট গ্রোথে তিনটে দশাকে আমরা ভাগ করতে পারি। প্রথমটাকে বলতে পারি ফেজ অফ সেল ডিভিশন, নেক্সট বলতে পারি ফেজ অফ এলংগেশন, কালি শেষ হয়ে গেছে অন্য পেন ইউজ করছি, লাস্টটা হচ্ছে ফেজ অফ ডিফারেন্সিয়েশন। আমরা এই ফেজ অফ সেল ডিভিশনকে মেরিস্টেম্যাটিক ফেজও বলতে পারি। কেন? আমি আসছি। মেরিস্টেম্যাটিক ফেজও বলতে পারি, আবার ফেজ অফ ডিফারেন্সিয়েশনকে আমরা ফেজ অফ ম্যাচুরেশনও বলতে পারি। তাহলে প্রথম হচ্ছে ফেজ অফ সেল ডিভিশন বা মেরিস্টেম্যাটিক ফেজ। এই ফেজে কি হবে? সেলগুলো অনবরত ডিভিশন, তার সেল ডিভিশন চলবে। সেল ডিভিশন মানে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। তাহলে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে সেলগুলো অনবরত কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা সমানে বৃদ্ধি পেতে থাকবে। এটা হচ্ছে ফেজ অফ সেল ডিভিশন বা মেরিস্টেম্যাটিক ফেজ, কারণ মেরিস্টেম্যাটিক টিস্যুর মধ্যে মেরিস্টেম্যাটিক টিস্যুর সেলগুলো ডিভিশন হয় বলেই এই ফেজকে আমরা ফেজ অফ মেরিস্টেম্যাটিকও বলতে পারবো। ঠিক আছে, নেক্সট ফেজ অফ এলংগেশন। আচ্ছা, একটা কথা বলে দিই, এই ফেজ অফ সেল ডিভিশন বা মেরিস্টেম্যাটিক সেলে যে সেলগুলো থাকবে তারা হচ্ছে মেরিস্টেম্যাটিক সেল। মেরিস্টেম্যাটিক সেল আমরা কোন কোন বৈশিষ্ট্য দেখে বুঝবো? সেলগুলো হবে স্মল ইন সাইজ, তাই না? সেলগুলো হবে স্মল ইন সাইজ। মেরিস্টেম্যাটিক সেলগুলো সাইজে ছোট হয়, খুব ঘন সন্নিবিষ্ট হয়, মানে খুব অ্যাডজাসেন্ট অ্যাটাচ থাকে, এবং এদের মধ্যে প্রচুর সংখ্যা কি থাকে? প্লাজমোডেজমাটা থাকে, তাই না? প্লাজমোডেজমাটা থাকবে, কারণ সেলগুলোর মধ্যে কমিউনিকেশন প্রয়োজন। তো সেলগুলো দ্রুত ডিভিশন হচ্ছে, তার মধ্যে রেট অফ মেটাবলিজম হাই হবে, সেলগুলোর মধ্যে কানেকশন দরকার। তো প্রচুর সংখ্যা প্লাজমোডেজমাটা থাকে। ভ্যাকুওল প্রায় অ্যাবসেন্ট, এই সেলগুলো কিন্তু ভ্যাকুওল থাকে না। রেট অফ মেটাবলিজম হাই, লার্জ নিউক্লিয়াস থাকবে,
তাই তো, মেটাবলিজমের জন্য নিউক্লিয়াস তো প্রয়োজন, নিউক্লিয়াস তো মেটাবলিক অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে, তাহলে লার্জ আমরা কনসপিকুয়াস নিউক্লিয়াস দেখতে পাবো। তাহলে এগুলো কিন্তু আমাদের মেরিস্টেমেটিক সেলের বৈশিষ্ট্য। এই অবস্থায় কিন্তু এরা কন্টিনিউয়াসলি ডিভিশনটা চালিয়ে যায়। নেক্সট ফেজ অফ এলংগেশন। এলংগেশন মানে বুঝতে পারছো, ধরো এই একটা সেল, এই একটা প্লান্ট সেল ছিল, এইটা নিউক্লিয়াস, সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম আছে। এলংগেশন মানে এ সাইজে এখন লম্বা চওড়ায় বৃদ্ধি পাবে। ওকে, লম্বায় চওড়ায় বৃদ্ধি পাচ্ছে, তা অর্থাৎ তার মধ্যে প্রোটোপ্লাজমের পরিমাণ বাড়ছে এবং তার যে সেল ওয়ালের মধ্যে আরো নতুন পদার্থ ডিপোজিশন হচ্ছে, সেল ওয়ালের মেটেরিয়াল ডিপোজিশন শুরু হয়েছে। কারণ এই সেলগুলো আমরা যদি মেরিস্টেমেটিক সেল বলি, তার কিন্তু শুধুমাত্র প্রাইমারি সেল ওয়াল থাকবে, তার কিন্তু শুধুমাত্র প্রাইমারি সেল ওয়াল থাকবে, সেকেন্ডারি সেল ওয়াল কিন্তু থাকবে না। এখানে কিন্তু প্রাইমারি সেল ওয়ালের মধ্যে আরো বিভিন্ন সেল ওয়াল মেটেরিয়ালের ডিপোজিশন শুরু হচ্ছে, কারণ সেকেন্ডারি সেল ওয়ালের আবির্ভাব ঘটবে, সেলগুলো আস্তে আস্তে ম্যাচুরেশনের দিকে যাচ্ছে। ওকে, তাহলে এ সাইজে বৃদ্ধি পেল, এর টার্গেট প্রেসার বৃদ্ধি পাচ্ছে, সেলটার সেল ওয়ালের মধ্যে বিভিন্ন মেটেরিয়াল ডিপোজিশন হওয়ার ফলে তারাও স্ট্রেচ করছে, সেলটা সাইজে বাড়ছে। একে আমি বলবো ফেজ অফ এলংগেশন। লাস্ট ফেজ অফ ডিফারেন্সিয়েশন বা ম্যাচুরেশন। তার মানে এই সেলগুলো, মেরিস্টেমেটিক সেলগুলো এলংগেশনের পর ম্যাচিওর হয়ে গেল, অর্থাৎ ডিফারেন্সিয়েশন হয়ে গেল। ধরো তৈরি করলো ট্র্যাকিড বা ট্র্যাকিয়া বা সিভনল, সঙ্গীকোষ মানে সিভ টিউব, সিভ সেল, এই ধরনের জিনিসপত্র দ্বারা ফাংশনালি ম্যাচিওর করে যাচ্ছে। তাহলে এই ফেজটাকে আমরা বলবো ফেজ অফ ডিফারেন্সিয়েশন, বিভেদন আগেই বলেছি, বা ফেজ অফ ম্যাচুরেশন, অর্থাৎ ফাংশনালি কিন্তু এটা ম্যাচিওর হয়ে গেল। তাহলে এই তিনটে ফেজে আমরা ভাগ করতে পারবো। আমরা যদি একটা পেট্রি ডিশের মধ্যে ফিল্টার পেপার নিয়ে ফিল্টার পেপারটাকে ভিজিয়ে তার মধ্যে একটা মটর বীজ রেখে দিই, মটর বীজ, ফিল্টার পেপারটাকে ভিজিয়ে মটর বীজটাকে আমরা মুড়ে দিই, দু একদিন, অনেকগুলো ধরো মটর বীজ নিলাম, তার মধ্যে অবশ্যই ভ্রূণমূল বেরোবে এবং ভ্রূণমুকুল বেরোবে। তার মধ্যে কয়েকটা আমরা মটর বীজ বেছে নিলাম যার ভ্রূণমূল ধরো এরকম স্ট্রেট আছে। ওকে, এবং সেই ভ্রূণমূলের মধ্যে আমরা মার্ক করে নিই 1 নম্বর 2 মিলিমিটার গ্যাপ দিয়ে 1 2 3 4 5 6 7 8 2 মিলিমিটার গ্যাপ দিয়ে ধরো আমরা এরকম 1 2 3 4 5 6 7 8 8টা দাগ টানলাম। একে আবার ওই ফিল্টার পেপার ভিজিয়ে মুড়ে আরো কয়েকদিন রেখে দিলাম। আমরা 10-12 দিন পর দেখবো এর যে ভ্রূণমূলটা, অবশ্যই সেই ভ্রূণমূলটা সাইজে অনেক বেশি লম্বা হয়েছে, এটা বড় হয়েছে। আমরা কিন্তু এবারে দেখবো ধরো এরকম 2 3 4 5 6 7 8, এই যে দাগগুলো, এটা হয়তো 1 নম্বর দাগ, 2 নম্বর দাগ, 3 নম্বর দাগ, 4 নম্বর, 5 6 7 8। তাহলে এই যে চেঞ্জেসটা হলো কয়েকদিনে, এই চেঞ্জেস দেখে কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে যে সব জায়গায় কিন্তু রেট অফ গ্রোথ কিন্তু সব জায়গায় সমান হয়নি। দেখো এই 1 থেকে 2 বা 2 থেকে 3 বা 3 থেকে 4 এই রিজিয়ন গুলোর কিন্তু গ্রোথ অনেক বেশি হয়েছে, তাই না? কিন্তু যত আমরা উপরের দিকে যাচ্ছি তাহলে এই রিজিয়নে কিন্তু সেরকম ভাবে আর গ্রোথ হয়নি। তাহলে এই জায়গাগুলো আলটিমেটলি ফেজ অফ ম্যাচুরেশনে চলে এসেছে এবং এই জায়গাগুলো ফেজ অফ এলংগেশন, এবং একদম টিপে অবশ্যই এপিক্যাল মেরিস্টেম থাকার জন্য এখানে কিন্তু ফেজ অফ সেল ডিভিশন বা মেরিস্টেমেটিক ফেজ চলছে। বোঝা গেছে? তাহলে এরকম ভাবে কিন্তু অবশ্যই আমরা খুব সহজ পরীক্ষার মাধ্যমে এই ফেজেস অফ প্ল্যান্ট গ্রোথ দেখতে পারি, ফেজ অফ সেল ডিভিশন বা মেরিস্টেমেটিক ফেজ, ফেজ অফ এলংগেশন এবং ফেজ অফ ম্যাচুরেশন। এবারে আমরা টাইপস অফ প্ল্যান্ট গ্রোথ দেখব। টাইপস অফ প্ল্যান্ট গ্রোথ, উদ্ভিদের বৃদ্ধির প্রকারভেদ। কিসের উপর ভিত্তি করে? অন দ্য বেসিস অফ সাইট অফ গ্রোথ। উদ্ভিদের বৃদ্ধিটা উদ্ভিদের কোন অংশে হচ্ছে তার উপর ভিত্তি করে উদ্ভিদ বৃদ্ধির প্রকারভেদ। আমরা দুভাগে উদ্ভিদের বৃদ্ধিকে ভাগ করতে পারি। একটাকে বলতে পারি প্রাইমারি গ্রোথ, আরেকটাকে বলতে পারি সেকেন্ডারি গ্রোথ। প্রাথমিক বৃদ্ধি, গৌণ বৃদ্ধি। পরীক্ষাতে এটা আসে, বোর্ডের পরীক্ষাতে প্রাইমারি গ্রোথ এবং সেকেন্ডারি গ্রোথ বলতে কি বোঝো? তাহলে প্রাইমারি গ্রোথ কোনটা? প্রাইমারি গ্রোথ মানে উদ্ভিদের কাণ্ড হোক বা মূল হোক, তার অগ্রভাগে যে অগ্রস্থ ভাজক কলা আছে
বা এপিক্যাল মেরিস্টেম আছে, এই এপিক্যাল মেরিস্টেম এই সেলগুলোর ডিভিশনের ফলে উদ্ভিদের কাণ্ড বা মূলের যে দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে, লেন্থে যে ইনক্রিজ ঘটে, তাকে আমরা বলবো প্রাইমারি গ্রোথ বা প্রাথমিক বৃদ্ধি। আর গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি গ্রোথ কখন বলবো? যখন দ্বিবীজপত্রী উদ্ভিদ মানে ডাইকটিলেডোনাস যে প্লান্ট, তাদের যে ভাস্কুলার বান্ডিল মানে নালিকা বান্ডিলের যে ল্যাটেরাল মেরিস্টেম ক্যাম্বিয়াম থাকে, সেই ক্যাম্বিয়ামের বৃদ্ধির ফলে বা ক্যাম্বিয়ামের ডিভিশনের ফলে, ল্যাটেরাল মেরিস্টেম ক্যাম্বিয়ামের বৃদ্ধির ফলে উদ্ভিদের যে প্রস্থে বা গার্থ যে ইনক্রিজ করে, প্রস্থে যে বৃদ্ধি পায়, সেই ঘটনাটাকে আমরা বলবো সেকেন্ডারি গ্রোথ। তাহলে প্রাইমারি গ্রোথ হয় এপিক্যাল মেরিস্টেমের জন্য, এপিক্যাল মেরিস্টেমের সেল ডিভিশন বা তার বৃদ্ধির জন্য। সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি হয় ক্যাম্বিয়ামের সেল ডিভিশন বা ক্যাম্বিয়ামের বৃদ্ধির জন্য। ঠিক আছে, এই হচ্ছে টাইপস অফ প্ল্যান্ট গ্রোথ। এবারে আমরা রেট অফ প্ল্যান্ট গ্রোথে আসি। রেট অফ প্ল্যান্ট গ্রোথ অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধির হার, কি হারে বৃদ্ধি হচ্ছে। বৃদ্ধির হার মানে প্রতি একক সময় যে পরিমাণ বৃদ্ধি হবে তাকে বলা হয় বৃদ্ধির হার, তাই তো? ইউনিট টাইমে যে পরিমাণ গ্রোথ হবে। এবার এটাকে আমরা দুরকম ভাবে মেজার করতে পারি। একটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ রেট, একটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ রেট, আর একটা হচ্ছে জিওমেট্রিক গ্রোথ রেট। প্রথমে আমরা অ্যারিথমেটিক গ্রোথ রেট নিয়ে মাথা ঘামাই। অ্যারিথমেটিক বৃদ্ধির হার কিরকম ভাবে মাপা হবে বা কখন হয়? ধরো একটা সেল, এই একটা সেল, এবার এই সেলটা ডিভিশন হয়ে মাইটোসিসের ফলে তৈরি হলো দুটো সেল, এই একটা সেল এবং এই একটা সেল, দুটো সেল তৈরি হলো। এর মধ্যে একটা মাইটোসিসটাকে কন্টিনিউ করলো, কিন্তু আরেকটা ডিফারেন্সিয়েশনের ফলে সে আর মাইটোসিসকে কন্টিনিউ করলো না। তাহলে একটা সেল ছিল 1 থেকে হলো 2, দুটোর মধ্যে একটা কিন্তু ডিভিশনটাকে কন্টিনিউ করলো। তাহলে এই সেল থেকে আবার তৈরি হলো দুটো সেল, এই একটা এবং এই একটা, আর এটা যেমন ছিল তেমনই রয়ে গেল। আবার কি হলো? এই যে নতুন দুটো সেল হলো তার মধ্যে এ আবার ডিভিশন কন্টিনিউ করলো, তাহলে এই একটা সেল এবং এই একটা, এ যেমন ছিল তেমন রয়ে গেল, এও যেমন ছিল তেমন রয়ে গেল। তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে? একটা সেল 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, একই রকম ভাবে বৃদ্ধিটা চলছে। তাহলে নির্দিষ্ট সময় কিন্তু বৃদ্ধির হারটা কিন্তু কনস্ট্যান্ট, একদম সেম, তাই না? কারণ একটা সেলের ডিভিশন কন্টিনিউ হচ্ছে, একটা সেল কিন্তু সে ডিফারেন্সিয়েশনের ফলে ম্যাচিওর হয়ে যাচ্ছে, সে কিন্তু সেল ডিভিশনটা কন্টিনিউ করছে না। তাহলে এই ধরনের যে বৃদ্ধি, একে আমরা বলবো অ্যারিথমেটিক গ্রোথ বা অ্যারিথমেটিক গ্রোথ রেট। এনসিইআরটি তে দেখবে যে রুট এলংগেশন হচ্ছে এই অ্যারিথমেটিক গ্রোথ রেট প্যাটার্ন ফলো করে। এই এক্সাম্পল দেওয়া আছে এনসিইআরটি তে। তাহলে আমরা এটাকে একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট তো করতেই পারি। আর এই অ্যারিথমেটিক গ্রোথ রেটের ইকুয়েশনটা আমরা কি লিখব? ইকুয়েশনটা কি হওয়া উচিত? LT সমান সমান L0 প্লাস RT, T ফর টাইম, বুঝতেই পারছো। LT মানে ধরো ফাইনাল লেন্থ রুটের ফাইনালি T টাইম পর, ধরো T মানে ধরো 1 সপ্তাহ বা 1 মাস বা 24 ঘন্টা, যাই ধরো না কেন, সেই সময় পর কত লেন্থ হয়েছে। আর L0 বা L0 মানে ইনিশিয়াল লেন্থ। আর হচ্ছে কনস্ট্যান্ট, অ্যারিথমেটিক গ্রোথ রেট কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টাইম। তাহলে এখানে আমরা এই y অ্যাক্সিসে আমরা লেন্থ ধরলাম, x অ্যাক্সিসে আমরা টাইম ধরলাম। তাহলে আমরা কিন্তু এই অ্যারিথমেটিক গ্রোথকে যদি আমরা এখানে প্লট করি, আমরা কিন্তু এরকম লিনিয়ার স্ট্রেট লাইন পাবো, যেখানে এইটা কি, এই পয়েন্টটা L0 বা ইনিশিয়াল লেন্থ, এটা হচ্ছে ফাইনাল লেন্থ। তাহলে এই পয়েন্টটা কি হবে? এই পয়েন্টটা LT, তাই তো? LT। তাহলে LT is equal to L0 plus RT। ওকে, তাহলে R হচ্ছে কনস্ট্যান্ট অ্যারিথমেটিক গ্রোথ রেট, T হচ্ছে টাইম বা R হচ্ছে এই স্লোপটা বেসিক্যালি, বোঝা গেছে?
তাহলে অ্যারিথমেটিক গ্রোথ রেট মানে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এরকম ভাবে সেলের সংখ্যা বাড়বে, কখনোই জাম্প করে করে মানে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 এরকম ভাবে হবে না। এবারে আমরা আসছি জিওমেট্রিক গ্রোথ রেটে। জিওমেট্রিক গ্রোথে কি হবে? জিওমেট্রিক গ্রোথে হবে একটা সেল সে ডিভিশন করে দুটো সেল তৈরি করলো, তাদের প্রত্যেকটা আবার ডিভিশন করে প্রত্যেকটা থেকে দুটো মানে 4টে সেল তৈরি করলো, তাদের আবার প্রত্যেকের ডিভিশনের ফলে আরো দুটো করে মানে 1 2 3 4 5 6 7 8 8খানা সেল তৈরি করলো। তার মানে এখানে গুণিতক হারে বাড়বে, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, জিওমেট্রিক প্রোগ্রেশন। ওকে, তাহলে একে আমরা বলবো জিওমেট্রিক গ্রোথ রেট। ন্যাচারাল এনভায়রনমেন্টে কিন্তু অর্গানিজমরা এই জিওমেট্রিক গ্রোথ রেট প্যাটার্নই দেখায়। আমরা এটাকে যদি একটা কার্ভের মাধ্যমে দেখাই, আমরা কিন্তু এখানে লিনিয়ার কার্ভ পাবো না, আমরা কিন্তু এক্ষেত্রে এরকম সিগময়েড কার্ভ পাবো। এর 3টে ফেজ আমরা দেখতে পাবো। প্রথম দিকে দেখো গ্রোথটা কিন্তু খুব একটা বেশি হয়নি, স্লো গ্রোথ হয়েছে, তারপরে কিন্তু প্রচন্ড হারে বৃদ্ধি হয়েছে এই ফেজটা, তাই না? এই স্লো গ্রোথ ফেজটাকে বলা হয় ল্যাগ ফেজ। ল্যাগ ফেজ ইনিশিয়ালি যখন রিসোর্স গুলো পাচ্ছে তার সঙ্গে ও মানিয়ে নিচ্ছে, প্রথমে কিন্তু খুব স্পিডে বৃদ্ধি হয় না বা ডিভিশন হয় না, আস্তে আস্তে হয়। যখন ও তার সঙ্গে মানিয়ে নেয় রিসোর্স গুলোর সঙ্গে এবং পর্যাপ্ত পরিমাণ রিসোর্স থাকে, তখন কিন্তু হঠাৎ খুব স্পিডে বৃদ্ধি হয়। একে বলা হয় এক্সপোনেনশিয়াল ফেজ বা লগ ফেজ। এই ফেজটাই কিন্তু বেসিক্যালি এই জিওমেট্রিক গ্রোথ রেট প্যাটার্নটা দেখায়। তবে একে এরকম একা একা পাওয়া যাবে না, এর সঙ্গে কিন্তু ল্যাগ ফেজ এবং লাস্টের দিকে যে ফেজটা এটা হচ্ছে স্টেশনারি ফেজ। তার মানে বুঝতেই পারছো যে এতখানি ফেজে তার বৃদ্ধি হঠাৎ প্রচুর পরিমাণে হয়েছে, ফলে রিসোর্স গুলো অলমোস্ট প্রায় শেষ হয়ে এসছে, তারপর কিন্তু আবার গ্রোথ রেটটা কমে যায়, এটা বলা হয় স্টেশনারি ফেজ। ওকে, তাহলে এটাকে আমরা ওয়েট দিয়ে বলতে পারি। এটা তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসে ধরলাম ওয়েট এবং এখানে ধরলাম টাইম, তাহলে টাইমের সঙ্গে ওজনের আমরা লেন্থও ধরতে পারি, সেই বৃদ্ধিটাকে কিন্তু জিওমেট্রিক প্যাটার্নে আমরা ফেলতে পারি বা দেখাতে পারি। এক্ষেত্রে তাহলে কি হবে? ফর্মুলাটা কি হবে? WT is equal to W naught e to the power RT। WT মানে আফটার টাইম ইন্টারভেল কত ওয়েট হলো, W0 মানে ইনিশিয়াল ওয়েট বা ইনিশিয়াল লেন্থ, ইনিশিয়াল ওয়েট, তাই তো? T ফর টাইম, R টা কি? জিওমেট্রিক গ্রোথ রেট, এবং ই হচ্ছে জানো বেস অফ ন্যাচারাল লগারিদম, ফলে এটা আমাদের জানা আছে, বেস অফ ন্যাচারাল লগারিদম। ওকে, তাহলে W2 is equal to W naught e to the power RT, এই ইকুয়েশনের মাধ্যমে আমরা জিওমেট্রিক গ্রোথ রেটকে দেখাতে পারি। তাহলে অ্যারিথমেটিক গ্রোথ এবং জিওমেট্রিক গ্রোথ নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবারে আমরা আসবো অ্যাবসলিউট গ্রোথ এবং রিলেটিভ গ্রোথ নিয়ে। অ্যাবসলিউট গ্রোথ এবং রিলেটিভ গ্রোথ। ব্যাপারটা কি? এই দুটো ব্যাপার কি? এই ছবিটা এনসিইআরটি তে দেওয়া আছে, ভালো করে দেখো। দুটো পাতা দেওয়া আছে, এই পাতাটা এর ক্ষেত্রফল হচ্ছে 5 সেন্টিমিটার স্কয়ার, এটা হচ্ছে 50 সেন্টিমিটার স্কয়ার। নির্দিষ্ট সময় পর এই এ লিফটা বেড়ে হলো A1 এবং এর সাইজ হলো 10 সেন্টিমিটার স্কয়ার, বিটা হয়ে গেল B1, সাইজে বড় হয়েছে, গ্রোথ হয়েছে, হয়ে গেল 55 সেন্টিমিটার স্কয়ার। তাহলে অ্যাবসলিউট গ্রোথ মানে এটা কোয়ান্টিটেটিভ মেজার, কতটা মোট বেড়েছে? এ বেড়েছে হচ্ছে 10 মাইনাস 5, আমি যদি এ লিফ নিয়ে কথা বলি 10 মাইনাস 5, তাহলে 5 সেন্টিমিটার স্কয়ার এ বৃদ্ধি পেয়েছে। যদি আমি বি লিফ নিয়ে কথা বলি, এটা কি হয়েছে? 55 সেন্টিমিটার স্কয়ার মাইনাস ইনিশিয়াল সাইজ 50 সেন্টিমিটার স্কয়ার, তার মানে 5 সেন্টিমিটার স্কয়ার। তাহলে দুটো লিফই কিন্তু নির্দিষ্ট সময় পর তাদের অ্যাবসলিউট গ্রোথ কিন্তু সেম, এটাও বেড়েছে 5 সেন্টিমিটার স্কয়ার, এটাও বেড়েছে 5 সেন্টিমিটার স্কয়ার, না 5 ধরো ভ্যালুটা, তাহলে এটাও বেড়েছে 5 ইউনিট, এটাও বেড়েছে 5 ইউনিট, তাহলে দুজনের কিন্তু অ্যাবসলিউট গ্রোথটা সেম। কিন্তু রিলেটিভ গ্রোথ মানে কিন্তু ওর আগের যে ইনিশিয়াল সাইজ ছিল তার সাপেক্ষে কতখানি বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে। তাহলে আমরা যদি এই
এ লিফটটা নিয়ে কথা বলি, তাহলে এ লিফটটার এখন কত সাইজ হয়েছে, এখন হচ্ছে 10, ছিল কত 5, তাহলে মোট বেড়েছে 5, কত 5 বেড়েছে, এ ছিল হচ্ছে 5 ইনিশিয়ালটা, তাহলে ইনটু 100%, তাই তো, তাহলে বেড়েছে 5 ও ছিল 5 ইনটু 100%, তার মানে 5 5 কেটে গেল, তাহলে এর রিলেটিভ গ্রোথ হচ্ছে 100%, তাই তো, তাহলে এই লিফটার রিলেটিভ গ্রোথ হচ্ছে 100%। চলে আসি বি লিফে, বি লিফে বেড়েছে কত 55 মাইনাস 50, এটা বেড়েছে, ইনিশিয়াল সাইজ কি ছিল 50 ইনটু 100%, তার মানে 5 ডিভাইডেড বাই 50 ইনটু 100%, 5 10 এ 50, 10 10 এ 100, তার মানে 10%, ঠিক আছে। তাহলে রিলেটিভ গ্রোথ কিন্তু এ লিফটার হচ্ছে 100% রিলেটিভ গ্রোথ, বি লিফটার কিন্তু 10% রিলেটিভ গ্রোথ, তাহলে দুটো লিফের সাইজ ডিফারেন্ট, নির্দিষ্ট টাইমে যে ইনক্রিজটা হয়েছে সেটা সেম হয়েছে, তা সত্ত্বেও এই দুজনের অ্যাবসলিউট গ্রোথটা সেম হওয়া সত্ত্বেও রিলেটিভ গ্রোথ কিন্তু এ লিফের বেশি বি লিফের কম, এরকম ছবি দিয়ে কিন্তু নিটে এই অ্যাবসলিউট গ্রোথ রিলেটিভ গ্রোথ সংক্রান্ত এমসিকিউ আসতে পারে, ঠিক আছে।